ফেমাস সাইকোলজিস্ট কিয়ানা ভার্মা, যার কাছে আসে একটি অদ্ভুত পেশেন্ট, যার ভাষ্যমতে তার স্বামী তাকে শারীরিকভাবে নির্যাতন করে। আর এই কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে কিয়ানা নিজেই সম্পর্কে জড়িয়ে পড়ে ওই পেশেন্টের হাজবেন্ডের সাথে। কিন্তু হঠাৎ একদিন লোকটির খুন হয়ে গেলে সন্দেহের তীর আসে কিয়ানার উপর। সে কি তার পেশেন্টকে বাঁচাতে খুন করেছে ওই মহিলার অত্যাচারী স্বামীকে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো মাস্টার মাইন্ড? সেটাই দেখব আজকের গল্প বিসাতে। চলুন তাহলে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা অন্ধকার রুম, যেখানে সব এলোমেলো হয়ে আছে। আর সেখানেই পড়ে আছে ইয়াশ কাপুর নামের একটা ছেলে, আর তার পাশেই পড়ে আছে কিয়ানা। আর এই কিয়ানাই হলো আমাদের আজকের গল্পের মেইন লিড ক্যারেক্টার। তো কিয়ানার যখন হুঁশ আসে তখন সে তার পাশে ইয়াশ কাপুরকে রক্তাক্ত অবস্থায় দেখে। এটা দেখে তো সে ভীষণ ভয় পেয়ে যায়, আর সেখান থেকে দ্রুত পালিয়ে সাবা নামের একটা মেয়ের বাড়িতে আসে। তখনই দেখা যায় তার পেছনে পেছনে এক অজানা ব্যক্তিও আসে, আর সে কিয়ানাকে দূর থেকে শুধু ফলোই করছিল। তো এদিকে কিয়ানা সাবাকে বলছিল, আমি হয়তো কিছু একটা করে ফেলেছি, ইয়াশ কাপুর খুন হয়ে গিয়েছে, আমি দেখেছি, সে আমার পাশেই ছিল, রক্তাক্ত হয়ে পড়েছিল সে। তো তারপর এখান থেকে দৃশ্য চলে যায় 1 মাস আগে। কিয়ানা একটা হসপিটালে কাজ করে, সে একজন সাইকিয়াট্রিস্ট। তো সেখানে আজ একটা মিটিং ডাকা হয়, আর তাকে বোর্ড মেম্বার বলে, তুমি তো জানো এরকম কেস হচ্ছে জীবন মরণের, এমন কিছু হলে পুলিশকে জানানোটা বেশি গুরুত্বপূর্ণ হয়। কিয়ানা তখন বলে, আমি জানি স্যার, কিন্তু সত্যের কেসটাই ছিল আলাদা। সে বলতো একটা মেয়ে তাকে মারার চেষ্টা করছে, আর আমি এটা জানতে চেয়েছিলাম যে সে যা বলছে এটা সত্যি নাকি শুধুই তার একটা কল্পনা। আর আমি সঠিক ছিলাম, আসলেই এটা সত্যার একটা কল্পনা ছিল। তাই আমি যদি পুলিশকে বলে দিতাম তাহলে আমি তো এই ব্যাপারটা জানতেই পারতাম না। তারপর পুলিশ তাকে শুধুই বিরক্ত করত। আসলে আমি এটা করতে চাইনি স্যার। তখনই কিয়ানার মোবাইলে রাধিকার কল আসে। তো এরপর একজন বোর্ড মেম্বার বলে, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ ডাক্তার যখন ডিটেকটিভ হতে চায় তখন কতটা রিস্ক নিতে হয়। তুমি সত্যাকে ফলো করতে গেলে আর গিয়ে গুলি নিজের বডিতেই লাগালে। তাই আমরা বোর্ড মেম্বাররা বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, এখানে একটা লেটার আছে যেটাতে তোমাকে সাইন করতে হবে। তুমি চাইলে কথা বলে নিতে পারো তোমার নিজের হাজবেন্ড ডাক্তার অভিজিৎ বার্মার সাথে। তো দেখা যায় অভিজিৎ তার কাজ শেষ করে কিয়ানার কাছে আসে তার সাথে কথা বলতে, আর তাকে জিজ্ঞেস করে মিটিং কেমন হয়েছে। কিয়ানা জানায় তারা বলেছে আমি একজন সাইকিয়াট্রিস্ট, আর আমাকে সেরকম ভাবেই থাকা উচিত। রোগীর পার্সোনাল লাইফে যাওয়াটা আমার নাকি একেবারেই উচিত না। আর তারা আমাকে একটা ওয়ার্নিং লেটারও দিয়েছে যে যদি আমি দ্বিতীয়বার এরকম কিছু করি তাহলে আমার লাইসেন্স বাতিল করে দিবে তারা, আর আমি এই হসপিটালেও আর কাজ করতে পারবো না। এই সব কথা শুনে অভিজিৎ বলে, কিয়ানা তুমি তো লাকি যে তোমাকে শুধুমাত্র একটা ওয়ার্নিং দিয়েছে, আর তুমি দ্বিতীয় সুযোগ পেয়েছো, তাই তাড়াতাড়ি এটা সাইন করে পাঠিয়ে দাও। কিয়ানা তখন বলে, দিব, তবে আমি আর একটু ভাবতে চাই, এটা নিয়ে আমারও ভাবার একটু দরকার আছে। অভিজিৎ এইটা শুনে বলে, মানে এখানে ভাবার মতো কি আছে, তোমার মতো ডাক্তার অনেক আছে, কিন্তু এইভাবে পার্সোনাল হয়ে পড়াটা কিন্তু কোনো ডাক্তারের গুণ না। তো এরকম অনেক কথাই অভিজিৎ তাকে বলে, তবে কিয়ানা সেগুলো শুনতেই চাইছিল না, কারণ সে তার রুগীকে সবসময় আপন ভাবে, তাই তাদের সমস্যাকেও নিজের করেই দেখে। তো যাই হোক, রাতে আবারও তার একজন রুগী কল করে যার নাম রাধিকা কাপুর, আর সেই হচ্ছে ইয়াশ কাপুরের স্ত্রী, যার লাশ আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তো দেখা যায় রাধিকা খুব ভয়ে ভয়ে কল করে তাকে, আর তার সাথে একটু দেখা করতে আসতে বলে। কিয়ানাও তাড়াতাড়ি করে সেখানে পৌঁছায়, আর দেখে রাধিকা ভয়ে এক জায়গায় বসে আছে, আর সে এতটাই ভয় পেয়েছে যে তার পুরো শরীর কাঁপছে। তো তারপর এখানে কিয়ানা তাকে অনেক বোঝায় আর বলে, কি হয়েছে,
এখান থেকে ওঠো, আমরা একটা সমাধান বের করব। তো রাধিকা বারবার বলেই যায় সে যেন তাকে কিছু একটার ওষুধ দেয় আর সবকিছু যেন ভুলিয়ে দেয়, কারণ সে আর এসব নিতে পারছিল না। কারণ তাকে তার হাজবেন্ড প্রতিনিয়ত অত্যাচার করে, আর আজ তো সে দরজাও ভেঙে ফেলেছে আর তাকে মারতেও চাইছিল। তো এই সব কিছু শুনে কিয়ানা বলে, রাধিকা, এটা তো তাহলে পুলিশ কেস, তুমি আমার সাথে চলো, এখনই চলো পুলিশের কাছে। রাধিকা তখন বলে, তুমি বুঝতে পারছো না, আমার হাজবেন্ড ইয়াশ কাপুর, তার অনেক ক্ষমতা, তার সাথে কেউ পারবে না, তার হাতের মুঠোয় থাকে পুলিশ। তুমি আমাকে আজ রাতে অন্তত যে কোনো একটা জায়গায় নিয়ে যাও, রাতটা আমি সেখানেই কাটিয়ে দিব, কিন্তু আমি আমার বাসায় ফিরে যাব না। তো তারপর কিয়ানা তাকে বুঝিয়ে নিয়ে আসে তার হসপিটালে, আর সেখানে রেখেই সে তার নিজের বাসায় ফিরে যায়। তো পরের দিনই তাকে তার গার্ড কল করে আর জানায় রাধিকা চলে গেছে, তাও একদম সকাল সকাল উঠে। তো কিয়ানা বলে, আচ্ছা ঠিক আছে। তো নিচে আসার পর কিয়ানাকে অভিজিৎ জানায় তার ক্যান্সার হসপিটালের জন্য ইয়াশ কাপুর ডোনেশন দিচ্ছে, আর আজকে তার জন্য পার্টিও আছে। এই কথা জানার পর কিয়ানা বলে, এই হচ্ছে সেই ইয়াশ কাপুর যার স্ত্রী রাধিকা, আর সে তাকে প্রতিনিয়ত মারপিট করে। তো আমি আমার পেশেন্টের এই অবস্থার জন্য যে দায়ী, তার পার্টিতে কি করে যাব? আমি পারবো না অভিজিৎ। এই কথা শুনে তার হাজবেন্ড খুবই রেগে যায় আর তাকে জিজ্ঞেস করে, কেন? ইয়াশ কাপুর তার পার্সোনাল লাইফে কি করে সেটা দেখার কাজ আমাদের নয়, আমার জন্য তার টাকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে করে আমার ক্যান্সার হসপিটালের অনেক হেল্প হবে, আর আমরা ঘরে হাজবেন্ড ওয়াইফের মতো না থাকলেও বাইরে থাকতে হবে, তাই তুমি আসবে। এই কথা শুনে কিয়ানা বলে, কি? এই কথার মানে কি? অভিজিৎ তখন আর বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। তো তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি তার আর কিয়ানার বৈবাহিক সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। তো যাই হোক, পরে কিয়ানা অনেক কিছু ভাবার পর অভিজিতের কারণে সেই পার্টিতে যায়, আর সেখানে গিয়ে কিয়ানা কথা বলে ইয়াশ কাপুরের সাথে। তো কথা বলার এক পর্যায়ে দেখা যায় কিয়ানাকে ইয়াশ কাপুর বলে, সে তো দেশের বাইরে ছিল, আজই ফিরেছে। তো এই কথার সাথেই রাধিকার বলা কথা মিলছিল না, কারণ রাধিকা তো বলল কাল রাতেই তাকে মারপিট করেছে ইয়াশ কাপুর। তাই কিয়ানা এখান থেকে চলে আসে তার ফ্রেন্ড সাবার কাছে, আর সাবাকে সে এই ব্যাপারে সবটুকু জানায়। সবকিছু শুনে সাবা বলে, হতেই পারে এখানে রাধিকার মধ্যেই কোনো সমস্যা চলছে, আর সে যা যা বলছে এই সবকিছু তার কল্পনা। তো রাধিকা এবার একটু কনফিউজড হয়ে যায়, আসলে কে সত্যি বলছে আর কে মিথ্যা। তো তাদেরকে এখানে একজন ফলো করছিল, আর সে কাউকে কল করে আর বলে, স্যার আপনি যেমন চেয়েছেন তেমনই হচ্ছে, ডাক্তার এখন কনফিউজড হয়ে গেছে, আসলে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে এই নিয়ে। তো এই লোকটাকে আর কাকেই বা সে কিয়ানার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, এই সবকিছু আমরা পরেই জানতে পারবো। তো পরের দিন দেখা যায় সে বোর্ড মেম্বারের একজন সদস্যর থেকে কয়েকদিন সময় চেয়ে নেয় রাধিকার কেসটা নিয়ে আরেকটু শিওর হওয়ার জন্য। তো পরে সে রাধিকার সাথে কথা বলে আর তাকে বলে যে ইয়াশের সাথে আমার দেখা হয়েছে, আর সে আমাকে জানালো লস অ্যাঞ্জেলেসে ছিল সে এতদিন, তাহলে তোমার সাথে কি করে সে টর্চার করলো? এমন হতে পারে তুমি এইসব কল্পনা করছো? রাধিকা এইসব শুনে খুবই রেগে যায় আর বলতে থাকে, আমি পাগল নাকি? সে আমাকে টর্চার না করলে আমি কি আমার নিজেকে নিজেই টর্চার করেছি? আর আপনিও তার কথাই বিশ্বাস করলেন, আমার কথায় না? যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না সেদিন ভাববেন হয়তো রাধিকার কথা শুনলেই ভালো হতো, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। এরকম ভাবেই আরো কিছুক্ষণ রাধিকা আর কিয়ানার মধ্যে বেশ তর্ক বিতর্ক হয়, তারপর সে সেখান থেকেই চলে যায়। তবে দেখা যায় রাধিকা যাওয়ার আগে ওই রাতের ফলো করা লোকটার দিকে তাকিয়ে স্মাইল করে যায়। এরপরে দেখা যায় কিয়ানা রাতের বেলা অনেক ভাবে যে সেই ওয়ার্নিং লেটারে সে সাইন করবে কিনা। তো কিছুক্ষণ ভাবার পর সে ঠিকই সাইন করে দেয়। তো পরের দিন কিয়ানা যখন অফিসে যাওয়ার জন্য রেডি হয় তখনই তার বাসার দরজার সামনে আসে রাধিকা, আর সে খুব অদ্ভুতভাবে বলে, আমার আপনার সাথে কিছু কথা ছিল ডাক্তার। কিয়ানা বলে, রাধিকা তুমি পরে আসো, আর যা বলার তা হসপিটালে এসে বলো, এখন তুমি বাড়ি যাও। তো রাধিকা বলে, ঠিক আছে, কিন্তু আমার খুব দরকার, আর আমি এমন কিছু বলবো যা পরের বার শোনার মতো হয়তো আপনি সুযোগই পাবেন না। কিয়ানা বলে, আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। রাধিকা তখন কিয়ানার বাসার ভেতরে আসে আর বলে, আমি আমার জীবনে খুবই বিরক্ত এখন, আমি একমাত্র আপনাকেই বিশ্বাস করতাম, কিন্তু আপনি আমাকে আর বিশ্বাস করেন না এখন। তো এই সব কথা বলার মাঝেই কিয়ানা খেয়াল করে রাধিকার ড্রেসের পকেট থেকে রক্ত পড়ছে। কিয়ানা তখন তাড়াতাড়ি করে রাধিকার হাত বের করে তার পকেট থেকে, দেখা যায় রাধিকার হাত কেটে একাকার। তখনই রাধিকা নিচে লুটিয়ে পড়ে। কিয়ানা বুঝে পায় না কি হলো এখানে, আর সে এখন কি বা করবে।
তো তারপর সে তাড়াতাড়ি করে মোবাইল নেয় কল করার জন্য। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা 3 বছর আগের দৃশ্য দেখতে পাই, যেখানে কিয়ানা আর অভিজিৎ রিলেশনশিপে ছিল আর তারা দুজনেই অনেক বেশি হ্যাপি ছিল। তো কিয়ানা আর অভিজিৎ যখন তাদের পার্সোনাল সময় কাটাচ্ছিল, তখনই তার বান্ধবী আনায়া কল করে তাকে, আর সে একটানা তাকে কল করেই যাচ্ছিল। অভিজিৎ তখন বলে, কি হলো, কল ধরবে না? কিয়ানা বলে, তার সমস্যা তো আর আমি 24 ঘন্টায় সমাধান করতে পারবো না, আমি ওষুধ দিয়ে এসেছি, আশা করছি সে ঠিক হয়ে যাবে। তো তারপর অনেকটা সময় কেটে যায়। তখনই সাবা এসে কিয়ানাকে জানায়, তাড়াতাড়ি নিচে চল, আনায়া ব্যালকনি থেকে লাফ দিয়ে পড়েছে। এটা শুনেই তো কিয়ানা ঘাবড়ে যায় আর দ্রুত এসে দেখে আনায়ার অবস্থা বেশ খারাপ, তাই তাকে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করানো হয়। কিন্তু সে খুবই সিরিয়াস অবস্থায় ছিল, বাঁচবে না মরবে কিছুই বলা যাচ্ছে না। তখন কিয়ানা প্রচন্ড গিল্টি ফিল করে আর বলে, আমি যদি একবার তার কল রিসিভ করতাম তাহলে হয়তো আজ আনায়ার এই অবস্থা হতো না, আমি যদি একটু তার কল সিরিয়াস ভাবে নিতাম তাহলে এই সব হতো না আজ। অভিজিৎ তখন বলে, কিয়ানা প্লিজ এরকম করে ভেবো না, তুমি যদি একবার জীবনে এইভাবে ভেবে ফেলো তাহলে আজীবন তুমি এই অনুতাপের কারণে নর্মাল হতে পারবে না, তাই এইভাবে চিন্তা করো না। কিয়ানা তখন বলে, আমি কি রকম ডাক্তার হলাম যে নিজের বান্ধবীর মানসিক পরিস্থিতিই বুঝতে পারলাম না? সে আসলে অনেক বেশি গিল্টি ফিল করছিল। তো তারপরে দৃশ্য আসে বর্তমানে, যেখানে রাধিকা তার হাত কেটেছিল। তো তাকে সময় মতো কিয়ানা হসপিটালে নিয়ে আসে আর সে ভালোও হয়ে যায়। রাধিকা এরপর কিয়ানাকে বলে সে যেন ইয়াশের কাছে তার ব্যাপারে কিচ্ছু না বলে, তাহলে ইয়াশ রাধিকাকে মেরেই ফেলবে। অন্যদিকে সাবা কিয়ানাকে বলে যে দেখ, তুই কিন্তু ভুল করছিস, এটা একটা পুলিশ কেস, তুই তাদেরকে কেন বলছিস না? কিয়ানা বলে, আমি বলছি না কারণ যদি ইয়াশ কাপুর ভালো হয়ে থাকে তখন তার কি হবে? বেচারা তো খামোখাই ফেসে যাবে। আর যদি ইয়াশ কাপুরকে নিয়ে এই সমস্তটাই রাধিকার কল্পনা হয়ে থাকে তখন কি হবে? একজন নিরপরাধ মানুষ তার সম্মান হারাবে, সব হারাবে, আর আমি সেটা কখনোই চাই না। তাই আমি একবারের জন্য নিশ্চিত হতে চাই এই ইয়াশ কাপুর আসলে কেমন স্বভাবের মানুষ, সে মেয়েদের সাথে কেমন আচরণ করে। সাবা এইসব শুনে বলে, এইসব জানা এত সহজ হবে না, তার জন্য তোকে ইয়াশ কাপুরের কাছাকাছি থাকতে হবে, মানে অবশ্যই কোনো না কোনো সম্পর্কে থাকতে হবে। কিয়ানা তখন বলে, হ্যাঁ, আর আমার হাতে অন্য কোনো উপায়ও নেই, তাই আমাকে যে কোনো ভাবেই জানতে হবে ইয়াশ কাপুর আসলে কেমন মানুষ। তো তারপরই দেখা যায় সে তার ওই ওয়ার্নিং লেটারটাও ছিঁড়ে ফেলে দেয়। তো তারপর পরের দিন কিয়ানা চলে আসে সোজা ইয়াশ কাপুরের সাথে দেখা করতে। ইয়াশ কাপুর কিয়ানাকে জিজ্ঞেস করে, কোনো দরকার কি? কিয়ানা বলে, হ্যাঁ, আমি জানতে চাই আপনার সম্পর্কে, কারণ আমি একটা বই লিখছি, সেখানে আমি লিখতে চাইছিলাম সফল মানুষের কিছু গুণ যা অন্য মানুষের মধ্যে থাকে না। তো তারপর ইয়াশ কাপুর বলে, আপনি তাহলে নিশ্চয়ই জানেন যে সেটা জানতে গেলে আমার সাথে আপনার অনেকটা সময় কাটাতে হবে? কিয়ানা বলে, হ্যাঁ আমি জানি। ইয়াশ তখন বলে, আমি কিন্তু অন্য রকমের একজন মানুষ, যদি এমন হয়ে যায় যে আপনি আমার প্রেমে পড়ে যান তখন কি হবে? কিয়ানা এইসব শুনে বলে, সেই রিস্ক তো আপনারও থাকতে পারে, আপনিও তো আমার প্রেমে পড়তে পারেন। ইয়াশ বলে, ঠিক আছে, তাহলে চলুন দেখা যাক কে কি করে। তো এরপর তারা দুইজন কথা বলতে আসে। আজ ইয়াশের একটা কাজ ছিল, তো তারা সেইখানেই সময় করে দুজন কথা বলতে শুরু করে। ইয়াশ বলে, তো বলুন কি জানতে চান আপনি ডাক্তার ভার্মা? কিয়ানা বলে, আমি এমন কিছু জানতে চাই যেই সত্য আপনি অন্য কাউকে বলেননি, কারণ এমন তো হতে পারে না যে আপনার কোনো সিক্রেট নেই, পৃথিবীতে সবারই সিক্রেট থাকে। ইয়াশ তখন বলে, আমি দুঃখিত আপনাকে নিরাশ করার জন্য, কিন্তু সত্যি আমার কোনো সিক্রেট নেই। কিয়ানা বলে, আচ্ছা তাহলে আপনার পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলুন, আপনি আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করেন, সে কি কি করে, আর আপনি নারী নির্যাতন নিয়ে কি ভাবেন? তো এইসবের উত্তরে ইয়াশ জানায় তার স্ত্রী খুবই ভালো মানুষ আর সে তার সাথেই ভালোভাবে আছে, আর যারা স্ত্রীকে মারপিট করে তাদেরকে সে একদমই পছন্দ করে না, সে তাদেরকে ঘৃণা করে। এই সব কথা শুনে তো কিয়ানা একটু শকটি হয়, কারণ তার স্ত্রী তো তার বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ তুলেছে। যাই হোক, তো তারপর আজকের মতো কথা বলেই কিয়ানা বাড়ি ফিরে আসে, কিন্তু এখানে এসেই কিয়ানা আর অভিজিতের মধ্যে ঝগড়া লেগে যায়। তাদের মধ্যে সম্পর্ক নিয়ে কথা হলেই কথা কাটাকাটি হবেই। তো পরের দিন ইয়াশ কাপুর কিয়ানাকে কিছু ফুল পাঠায়, আর সেগুলো পেয়ে কিয়ানা ইয়াশকে কল করে আর তাকে ধন্যবাদ জানায় এই ফুলের জন্য। ইয়াশও তখন বলে, আরে কোনো ব্যাপার না, এগুলো আমি দিয়েছি কারণ আপনার মতো এখন পর্যন্ত কেউই আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চায়নি, সবাই তো শুধু আমার টাকা দেখেছে,
কিন্তু আমাকে জানতেই চায়নি। এই প্রথম কেউ আমাকে জানতে চেয়েছে, তাই ধন্যবাদ হিসেবে আমি এটা পাঠিয়েছি। তো ইয়াশের সাথে কথা বলা শেষে কিয়ানা কথা বলে রাধিকার সাথে। রাধিকা সেখানে রাখা ফুলগুলো দেখে বলে, আমাকেও এরকম ফুল ইয়াশ দিত। খুবই ভালো মানুষের আচরণ করত, যে কোনো মেয়েই তার এই আচরণ দেখে প্রেমে পড়ে যাবে। কিন্তু আসলে তো তার একটা ভয়ঙ্কর চেহারা আছে, যেটা শুধুমাত্র আমি জানি। কিয়ানা তখন বলে, তুমি মরতে কেন চাইছিলে? রাধিকা জানায়, আমি চেয়েছিলাম আমি মরলে যেন ইয়াশ কাপুরের সত্যতা সামনে আসে। তো এইরকম কিছু কথা বলার পর কিয়ানা ভাবতে লাগে যে কি হচ্ছে এখানে, আসলে কে সত্য বলছে আর কেই বা দোষী। যত গভীরে যাচ্ছে কিয়ানা ততটাই কনফিউজড হচ্ছে। যাই হোক, তো তারপর কিয়ানা রাধিকার কিছু রেকর্ড আবারও শোনে। সেখানে সে বলেছিল প্রেগনেন্ট হওয়ার পর তাকে ইয়াশ কাপুর মারধর করে, যার ফলে তার বাচ্চাটা তার গর্ভেই মারা যায়। এরপর তার অবস্থা ছিল খুবই শোচনীয়, আর সে ডাক্তার ত্রিপাঠীর কাছে চিকিৎসার জন্য ছিল। তো কিয়ানা এবার চলে যায় ডাক্তার ত্রিপাঠীর কাছে, আর ডাক্তার ত্রিপাঠী জানায়, হ্যাঁ এটা সত্যি, রাধিকা আমার কাছেই ট্রিটমেন্ট নিতে এসেছিল, আর তার বডির অবস্থা খুবই খারাপ ছিল। এমন মনে হচ্ছিল যেন কেউ বাজেভাবে আঘাত করেছে। আমার তো মনে হচ্ছিল এই সব কাজ তার হাজবেন্ডেরই হবে। তো তারপর কিয়ানা আসে ইয়াশের থেকে আজ আবারও কিছু শুনতে। সেখানে ইয়াশ জানায় তার একটা বাচ্চার খুব ইচ্ছে ছিল, সে বাচ্চা খুবই পছন্দ করে। তার স্ত্রীও প্রেগনেন্ট ছিল, কিন্তু সে তার বন্ধুদের সাথে পার্টি করতে যায় আর নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে, যার জন্য তার অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। তাই সে ডাক্তার ত্রিপাঠীকে দেখায় আর তাকে বাঁচাতে পারে, তবে তাদের সন্তানকে আর বাঁচাতে পারেনি। এইসব কথা শোনার পর কিয়ানা বাড়ি ফিরে আসে আর তাকে পৌঁছে দেয় ইয়াশ নিজে। কিন্তু ইয়াশ এখানে একটা অদ্ভুত কাজ করে বসে। সে হুট করেই কিয়ানার কাছাকাছি চলে আসে, আর এই ব্যাপারটায় কিয়ানাও শকড হয়ে যায়। তবে সে তাকে আর কিছুই বলে না, চুপচাপ বাসায় ঢুকে পড়ে। তো পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় কিয়ানাকে দেখে অভিজিৎ বলে, তোমাকে আজ অন্যরকম লাগছে, যেন তুমি কিছু নিয়ে ভাবছো। তো কিয়ানা এখানে গত রাতের ব্যাপারেই ভাবছিল, ইয়াশ যা করেছে সেটা নিয়েই। তো এখানে তাদের মধ্যে আবারও একটা ছোটখাটো তর্ক হয়ে যায়। মানে কিয়ানা আর অভিজিৎ তারা দুজনেই একে অপরের ফ্রাস্ট্রেশন অন্যজনের উপরে ঝাড়ে। তো যাই হোক, কিয়ানা যখন তার হসপিটালে আসে তখন সেখানে ইয়াশ আসে আর তাকে সরি বলে, কারণ সে যা করেছে তা করা তার ঠিক হয়নি, আর সে এতকাল খুব একা ছিল, তাই ভুলবশত এইসব হয়ে গিয়েছে। কিয়ানা বলে ঠিক আছে। তো এরপর ইয়াশ বলে, যদি তুমি আমাকে ক্ষমা করে থাকো তাহলে আমার সাথে ডিনারে আসবে প্লিজ। কিয়ানা তো প্রথমে রাজিই হয় না, কিন্তু ইয়াশ বলে যায় তাকে আসতেই হবে। তো এরপর কিয়ানা চলে আসে রাধিকার সাথে দেখা করতে, কিন্তু সে আজ হসপিটালে আসেনি। রাধিকা একটা ভিডিও কল করে, দেখা যায় আজ রাতেও তাকে মারধর করেছে ইয়াশ কাপুর। তো তারপর কিয়ানা তার বান্ধবী সাবাকে বলে, আমি আজ ইয়াশ কাপুরের সাথে ডিনারে যাব, তখন তুই একটা কল করবি অন্য কেউ হয়ে, আর আমি দেখতে চাই তোর কলের পর কি রিয়াকশন আসে ইয়াশ কাপুরের। তারপরই বোঝা যাবে ইয়াশ কাপুর সত্যি বলে নাকি রাধিকা। তো তারপরে কিয়ানা আসে ডিনারে, কিছুক্ষণ ভালো ভালো কথাও বলে তারা। একটু পরেই দেখা যায় সাবা কল করে আর বলে, ইয়াশ কাপুর, তুমি যার সাথে বসে কথা বলছো সে কোনো বই লিখতে আসেনি, বরং সে হচ্ছে তোমার স্ত্রীর সাইকিয়াট্রিস্ট, আর তোমার স্ত্রীকে সে হেল্প করছে, সে প্রমাণ জোগাড় করছে তোমার বিরুদ্ধে কেস করবে বলে। তো এই কথা জানার পর তো ইয়াশ কাপুর কিয়ানাকে বলে, আসলে আমার স্ত্রীর ব্যাপারে কিছু বলার ছিল আপনাকে। আমার স্ত্রীর মাথায় একটু সমস্যা আছে, সে মানসিকভাবে অসুস্থ, তাই যদি আপনি তার চিকিৎসা করতেন তাহলে অনেক ভালো হতো। আর সে কিয়ানাকে এটাও বলে যে এখন যে কল করেছিল সেটা তার স্ত্রী। কিয়ানা তো ভালো করেই বুঝতে পারে যে ইয়াশ মিথ্যা কথা বলছে, কারণ কলটা তো করেছিল সাবা, আর সেটাও কিয়ানার কথাতেই। তো এরপরে ইয়াশ তার আসল রূপ দেখায় আর আক্রমণ শুরু করে কিয়ানার উপর। সে বলতে থাকে, তুই জানতে এসেছিস তাই না আমি আমার স্ত্রীর সাথে কেমন আচরণ করি, তাহলে দেখ কি করি আমি তার সাথে। তো এরপর আরো কিছুক্ষণ এখানে ইয়াশ আর কিয়ানার মধ্যে ধস্তাধস্তি হয়, এবং ঠিক তখনই কারেন্ট চলে যায়। তারপর কিয়ানার মনে হচ্ছিল কেউ তার মুখটা রুমাল দিয়ে চেপে ধরেছে, আর এরপরই সে বেহুশ হয়ে যায়। এবং কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরে আসে তখন তার পাশে পড়ে থাকে ইয়াশ কাপুরের লাশ। তো বাকি গল্পটা তো
জানাই আছে, সেটা তো আমরা গল্পের শুরুতেই দেখেছি। তো এই সব কিছু কিয়ানা বর্তমানে সাবাকে বলছিল। তো সাবা কিয়ানাকে অনেক বকাবকি করে, কারণ সে বারবার মানা করেছে এইসবের মধ্যে না জড়াতে, কিন্তু কিয়ানা তো কারো কথাই শোনে না। কিয়ানা তখন বলে, কিন্তু আমি কি করতাম? রাধিকা সত্যি বলেছিল ইয়াশের ব্যাপারে, তার প্রমাণ তো আমি নিজে পেয়েছি। তবে প্রশ্ন হচ্ছে ইয়াশ কাপুর কি করে মারা গেল? পুলিশ তো ভাববে আমিই খুন করেছি। সাবা তখন বলে, তুমি কি জানো কিসের মাধ্যমে ইয়াশ কাপুর মারা গিয়েছে? কিয়ানা বলে, হতে পারে একটা কাচের ক্যান্ডেল স্ট্যান্ডের মাধ্যমে, আর সেটা হয়তো আমার হাতেই ছিল। সাবা তখন বলে, তার মানে মার্ডার উইপেনের মধ্যে তোমার হাতের ছাপ রয়েছে। অন্যদিকে পুলিশরা এসে তদন্ত শুরু করে, আর সেখানে তারা সে ক্যান্ডেল স্ট্যান্ডটাই নেয় আর গ্লাসে লিপস্টিকের ছাপও দেখে। সেটাও তারা টেস্ট করার জন্য নিয়ে নেয়, যদি এখান থেকে কিছু জানা যায় সেই জন্য। তো এদিকে কিয়ানাকে তার হাজবেন্ড খুঁজে না পেয়ে কল করে সাবাকে। সাবা বলে, না কিয়ানা আমার এখানে তো নেই, তবে চিন্তা করো না, এসে যাবে। আসলে সে তাকে মিথ্যা বলে। এরপর দেখা যায় সাবা কিয়ানাকে এসে বলে, কিয়ানা তুমি সত্যি ইয়াশ কাপুরকে খুন করনি তো? কিয়ানা বলে, হ্যাঁ সত্যি, আমি কিছুই করিনি। সাবা বলে, তাহলে তুমি অন্য নর্মাল দিনের মতো কাজে যাও, আর একজন নিরাপদের মতোই আচরণ করবে, না হলে কেসটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তো তারপর কিয়ানা হসপিটালে আসে, সেখানেও সবাই এই খুন নিয়েই কথাবার্তা বলছিল। অভিজিৎ কিয়ানাকে বলে, তুমি রাতে কোথায় ছিলে? বাড়িতে আসলে না যে? কিয়ানা বলে, আমি তো হসপিটালেই ছিলাম। এই কথা শুনে অভিজিৎ বলে, কিন্তু আমি তো কল করেছিলাম, আমাকে তো জানানো হলো তুমি হসপিটালে ছিলে না। কিয়ানা বলে, তারা হয়তো খেয়াল করেনি, আমি তো রুমেই ছিলাম। অভিজিৎ বলে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুমি ইয়াশ কাপুরের নিউজ দেখেছো? তাকে কেউ একজন খুন করেছে। এখন তুমি তো আবার তার স্ত্রীকে দেখছো, তার মাথার অবস্থার কোনো ঠিক নেই। এমন না হয় যে তুমিও এই কেসের মধ্যেই জড়িয়ে পড়ো? কিয়ানা বলে, আরে না না, এইসব কিছুই হবে না, আমি এখন আসছি। তো তারপরই ওইদিকে পুলিশ অফিসাররা কিয়ানার নামের একটা হাতের ব্রেসলেট পেয়ে যায়, যেখানে খুব সুন্দর করেই তার নামটা লেখা ছিল। এখন তো পুলিশ ইয়াশ কাপুরের কাছের লোকদেরকে জিজ্ঞেস করতে থাকে যে এই কিয়ানাটা আসলে কে, আর তার ইয়াশ কাপুরের সাথেই বা কি সম্পর্ক ছিল। তো এরপর দেখা যায় পুলিশের হাতে চলে আসে কিয়ানার একটা ছবি, আর এখানে পুলিশ শুধু এখন অপেক্ষা করে কিয়ানার সিসি ক্যামেরার ফুটেজের, তাহলেই তাকে গ্রেফতার করা যাবে। অন্যদিকে কিয়ানা টিভিতে নিউজ দেখতে দেখতে তার মাথা খারাপ হয়ে যায়, তাই সে বাইরে এসে সাবাকে কল করে। সাবা বলে, কিয়ানা আমি তো তোকে বলেছি একটু নর্মাল হয়ে থাকতে। কিয়ানা বলে, আমি নর্মাল হয়ে থাকতে পারছি না, চারিদিকে এই সব দেখাচ্ছে, আমার খুব ভয় করছে, আমি হয়তো সত্যি এসবের মধ্যে ফেসে যাব। সাবা এরপর তাকে শান্ত থাকতে বলে, আর এত আগে আগেই নেগেটিভ কিছু ভাবতেও মানা করে। তো তারপর সাবা কিয়ানাকে রাধিকার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কিয়ানা জানায় রাধিকাকে সে কন্টিনিউয়াসলি কল করছে, কিন্তু সে তো তার কোনো খবরই পাচ্ছে না। সে চিন্তিত যদি সে আবার আত্মহনন করে ফেলে। এইটা শুনে সাবা বলে, চিন্তা করিস না, এরকম কিছুই হবে না। তো এইসব কথা বলেই তারা কল কেটে দেয়। তখনই কিয়ানার সাথে দেখা করে অভিজিৎ, আর বলে, পিৎজা অর্ডার করি, একসাথে খাই। কিয়ানা বলে, না আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। এটা শুনে অভিজিৎ বলতে থাকে, আমার এমন কেন মনে হচ্ছে যে তুমি আমার থেকে কিছু লুকিয়ে রাখছো? মনে হচ্ছে তুমি একটু ভয়ের মধ্যেও আছো। কি হয়েছে তোমার বলো তো? এইসব শুনতে শুনতে কিয়ানা বিরক্ত হয়ে যায় আর বলে ওঠে, আমার কিচ্ছু হয়নি, আর তুমি কি বারবার আমাকে একই প্রশ্ন করতে থাকবে? আর আমি বাড়িতে আসি বা না আসি কি বা যায় আসে তোমার? এমনিতেও তো তুমি আলাদা রুমেই ঘুমাও, তাহলে খাবারও আলাদা হয়েই খেয়ে নাও। তো অনেক রাগ দেখিয়ে কিয়ানা সেখান থেকে চলে যায়, আর অভিজিৎ তো কিছুই বলতে পারে না। অন্যদিকে পুলিশ অফিসাররা আসে ইয়াশ কাপুরের কেবিন ক্রুর সাথে দেখা করতে, যার নাম আনু। তো আনু এখানে পুলিশকে ডেকে ডেকে মিথ্যা কথা বলে কিয়ানার নামে। আনু বলে, কিয়ানা ইয়াশ কাপুরের টাকার জন্য তার পেছনে পড়েছিল, এমনকি ইয়াশ কাপুরের স্ত্রী রাধিকা কাপুরের সাথে ঝামেলাও করাতে চেয়েছে সে। যখন দেখেছে ইয়াশ কাপুরকে সে তার ফাঁদে ফেলতে পারছে না, তখনই সে ইয়াশ কাপুরকে হত্যা করেছে, আর এখন সে আমার পেছনে পড়েছে, কারণ আমি তো সব জানি ইয়াশ কাপুরের সাথে কি কি করেছে কিয়ানা। তো এখানেও কিয়ানাকে বাজেভাবে ফাঁসিয়ে দেওয়া হয়, আর এই সব আনু করছে একজন লোকের কথায়। এখন এই লোককে তা তো পরেই জানা যাবে। অন্যদিকে দেখা যায় পুলিশ সেই রাতের সিসি ক্যামেরার ফুটেজ পেয়ে যায়, আর এখন সেই ফুটেজে দেখা যায় কিয়ানা সেজেগুজে ইয়াশের বাড়ি যায়, কিন্তু বের হয় পাগলের মতো ভয় পেয়ে। তো এইসব দেখে পুলিশ তো নিশ্চিত হয়ে যায় যে এইসবের পেছনে কিয়ানাই রয়েছে, তাই এবার কিয়ানাকে গ্রেফতার করার ওয়ারেন্ট বের করা হয়। ওদিকে সাবা কল করে কিয়ানাকে আর বলে, এখনই টিভি অন করে নিউজটা দেখ। তো কিয়ানাও টিভি অন করতেই
তার সামনে এখানে খোলাসা হয় প্রথম রহস্য। আর সেটা হচ্ছে, এতদিন কিয়ানা যাকে ইয়াশ কাপুরের স্ত্রী রাধিকা ভেবে এসেছে, সে আসলে আসল রাধিকা কাপুর নয়। আসল রাধিকা কাপুর তো নিউজে ইন্টারভিউ দিচ্ছে। কিয়ানা তারপর ইন্টারনেটে সার্চ করে দেখে, আর সত্যি সত্যি এখানে সে যাকে রাধিকা জানতো সেই রাধিকা নেই। তো এবার আরো নিশ্চিত হয়ে যায় কিয়ানা যে তাকে কেউ ইচ্ছা করেই ফাঁসিয়ে দিতে চাইছে। অন্যদিকে দেখা যায় সেই লোকটা নকল রাধিকা, মানে যার আসল নাম হচ্ছে সামায়রা, তাকে খুন করতে আসে। কারণ সামায়রাকে আর তাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু সামায়রা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় তার প্রাণ বাঁচিয়ে। এদিকে কিয়ানা এই সবকিছু জানার পর তাড়াতাড়ি হসপিটাল থেকে পালাতে যায়, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে। সে তো ভালো করে বুঝতে পারে যে এরা তাকে ধরতেই এসেছে, তাই সে সাবাকে কল করে। আর সাবা বলে কোনো মতে সেখান থেকে পালাতে, কারণ কিয়ানা বলছিল সে ধরা পড়লে নিজেকে কখনো নির্দোষ প্রমাণিত করতে পারবে না। তো যাই হোক, সেখান থেকে অনেক কষ্ট করে কিয়ানা পালিয়ে যায়। ওইদিকে পুলিশ এসে অভিজিৎকে সবকিছু বলে ইয়াশ আর কিয়ানার ব্যাপারে। অভিজিৎ তখনই কিয়ানাকে কল করে, কিন্তু কিয়ানা তো তার কলই রিসিভ করে না। তো পুলিশ তাকে বলে দেয় যে সে কল রিসিভ করলে অভিজিৎ যেন তাকে বলে দেয় আত্মসমর্পণ করতে, না হলে 2 ঘন্টা পর তার আর তোমার ছবি নিউজে ঘুরপাক খাবে, আর বাকি কাহিনীটা কিন্তু খুবই খারাপ হবে। তো এরপরে আমরা সেই লোকটাকে দেখি যে সামায়রাকে মারতে গিয়েছিল। সে সামায়রাকে ধরতে না পেরে চলে আসে আর একজনের কাছে। সে একজন মুভির প্রডিউসার। তো এখানে এই প্রডিউসার বলে, তুমি তো জানোই আমি কতটা সময় নষ্ট করেছি এই কিয়ানাকে ফাঁসাতে, তাই তাড়াতাড়ি সামায়রাকে ধরে আনো, না হলে সে কিয়ানাকে সব বলে দিবে আর আমার এতদিনের সব কষ্ট মাটি হয়ে যাবে। অন্যদিকে সাবার কাছে আসে কিয়ানা, আর তখন সাবাকে অভিজিৎ কল করে। তাকে বলে, সাবা কিয়ানা কি তোমার কাছে? সাবা বলে, কই না তো। তখন অভিজিৎ বলে, সাবা কিয়ানার উপর খুনের কেস হয়েছে, পুলিশ এসেছে তাকে ধরতে। পুলিশ আমাকে 2 ঘন্টা দিয়ে গিয়েছে, তাই প্লিজ তুমি কিয়ানাকে বলে দিও সে যদি কিছু নাই করে থাকে তাহলে যেন পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তো এরপর অভিজিৎ কল রেখে দেয়। তখন সাবাকে কল করে সামায়রা, আর সে বলে, আমি আপনার বান্ধবী কিয়ানার সাথে কথা বলতে চাই। সাবা জিজ্ঞেস করে, কে বলছেন? সামায়রা জানায়, আমি সে বলছি, যার কারণেই আপনার বান্ধবীর লাইফ এখন রিস্কে আছে। অন্যদিকে পুলিশ যায় রাধিকা কাপুরের কাছে, আর তাকে গিয়ে জিজ্ঞেস করে কিয়ানা আর ইয়াশের যে সম্পর্ক ছিল তা কি সে জানতো? রাধিকা বলে, কি বলছেন, যত সব আজে বাজে কথা। আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো, সে কখনো এইসব কাজ করতেই পারে না। আপনি যত যাই প্রমাণ দেখান না কেন, আমি বিশ্বাস করি না এইসব। আমার হাজবেন্ড আমাকে কখনো চিট করতেই পারবে না, তাই এসব আজে বাজে কথা বলা বন্ধ করুন, আর দয়া করে এখান থেকে চলে যান। অন্যদিকে কিয়ানা সামায়রার কল্পে তাড়াতাড়ি করে চলে আসে তার সাথে দেখা করতে, কিন্তু হঠাৎ করেই তার চোখের সামনে রাস্তা পার করার সময় একটা গাড়ি এসে সামায়রাকে বাজেভাবে আঘাত করে, যার ফলে তার মাথা দিয়ে রক্ত পড়তে থাকে। এটা দেখে কিয়ানা দৌড়ে তার কাছে আসে আর দ্রুত তাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে আসে, আর সামায়রাকে বাঁচাতেই সে আত্মসমর্পণ করে নেয়। তো তাকে পুলিশ ধরে নিয়ে যায়। অভিজিতেরও অনেক অসম্মান হয় মিডিয়ার সামনে, অনেক অনেক নিউজ হয় তাদেরকে নিয়ে। আর এই সব কিছুতে অভিজিৎ খুব রেগে যায় কিয়ানার উপর, কারণ সে মনে করছিল তাকে কিয়ানা ধোকা দিয়েছে ইয়াশের সাথে সম্পর্কে থেকে। অন্যদিকে কিয়ানার লয়ার সাবা আসে কিয়ানার সাথে কথা বলতে। সেখানে পুলিশকে সে সবকিছু বলে যে কি হয়েছে আর কাহিনী কোথা থেকে শুরু, কিন্তু পুলিশের কাছে এই সবকিছু বানানো কাহিনী মনে হতে থাকে। তখন কিয়ানা সাবাকে বলে, আমি বেল পাবো তো? সাবা বলে, হ্যাঁ পাবি, কারণ আমার কাছে কিছু প্রমাণ আছে, তুই চিন্তা করিস না। তো কোর্টে সাবা বলে, কিয়ানা যখন ইয়াশ কাপুরের বাড়ি যায় তখনই সিসি ক্যামেরার ছবিতে কিয়ানার হাতে কোনো রকমের কোনো ব্রেসলেট ছিল না, তাহলে পুলিশ কি করে কিয়ানার নামে সেই ব্রেসলেট পেল? আর যে জিনিসটা দিয়ে মারা হয়েছে ইয়াশ কাপুরকে, সেই হাত দিয়ে তো কিয়ানার পক্ষে মারা অসম্ভব, কারণ তার হাতে ইনজুরি ছিল। তাই এখানে বোঝাই যাচ্ছে কেসটা যতটা সহজভাবে দেখা হচ্ছে ততটাও সহজ নয়, এখানে অনেক অনেক প্যাচ আছে। তাই আমি চাই কিয়ানাকে বেল দেওয়া হোক, যেন কিয়ানা এখান থেকে বেরিয়ে তাকে নির্দোষ প্রমাণিত করতে পারে। তো তারপর আদালত এই প্রমাণের উপর ভিত্তি করে কিয়ানাকে বেল দেয়। তো কিয়ানা বাড়ি এসে কথা বলতে চায় অভিজিতের সাথে, কিন্তু অভিজিৎ তো তার উপর ভীষণ রেগেছিল, তাই অভিজিতের সাথে কিয়ানার কথাই বলা হয় না। আর সে কিছু বললেও অভিজিৎ না শোনার ভান করে চলে যায় সেখান থেকে। তো এরপরই তার কাছে কল আসে যে সামায়রার হুঁশ ফিরে এসেছে।
আর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তো এরপরই তারা হসপিটালে আসে সামায়রার সাথে কথা বলতে। তো সেখানে সামায়রা বলে, আমি হচ্ছি সামায়রা, যে গত কয়েক মাস ধরে নকল রাধিকা হয়ে দেখা করছিলাম কিয়ানা ম্যাডামের সাথে। কিয়ানা জিজ্ঞেস করে, কিন্তু কেন? সামায়রা জানায়, আমি নিজ ইচ্ছায় যাইনি, আমাকে বাধ্য করানো হয়েছে। আমি একজনের কথাই করেছি এসব, আর সে হচ্ছে প্রডিউসার রাজীব। সে আমার কিছু প্রাইভেট ছবি ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখায়, আর তারপর আমাকে ব্ল্যাকমেইল করে বলে রাধিকা কাপুর সেজে আপনার সাথে দেখা করতে। তাই আমিও এসব করতে বাধ্য হয়েছি, কারণ যদি ওই ছবি বা ভিডিও ভাইরাল হতো তাহলে আমার মা বাবা, আমার জীবন সবকিছু শেষ হয়ে যেত। কিন্তু আমি সত্যিই জানতাম না যে এই সব কাহিনী শুধুমাত্র একটা খুনের জন্য করানো হচ্ছে। তো পুলিশরা এসব শুনে বলে, তুমি সত্যিই কিছু জানতে না? সামায়রা বলে, না, আমি কিছুই জানতাম না। তো এইদিকে প্রডিউসার রাজীব কাউকে বলে, আরে যদি সামায়রা কিছু বলেও দেয় তাহলেই বা পুলিশ আমার কী বা করবে? আমাকে এসে কিছু জিজ্ঞেস করলে আমি বলে দিব তাকে কাজ না দেওয়াতে সেই সব মিথ্যা কথা বলছে। তো দেখা যায় তারপরও তাকে একজন গুলি করে মেরে ফেলে, আর দেখা যায় এটা অন্য কেউ নয় বরং রাধিকা কাপুর। আর এখানেই গল্পের দ্বিতীয় রহস্য উন্মোচন হয়। আরও রহস্য উন্মোচন হওয়া এখনো বাকি। তো যাই হোক, এই খুনের সাথে রাধিকা কাপুরও যে জড়িত তা নিশ্চিত। তো এরপর পুলিশ অফিসার ডেকে আনে কিয়ানা আর সাবাকে, আর তাদেরকে বলে, আপনারা তো নিশ্চয়ই নিউজ দেখেছেন যে রাজীব খুন হয়েছে, কিন্তু কি অদ্ভুত বিষয় না, যেই রাজীবের সম্পর্কে সামায়রা বলল অমনি সে খুন হয়ে গেল। সাবা তখন বলে, আপনি কি বলতে চাচ্ছেন? তখন কিন্তু আমরা আপনার সাথেই ছিলাম, তো আপনি আপনার কাজ করুন আর আসল দোষীকে খুঁজে বের করুন। এইভাবে কাউকে শুধু শুধু সন্দেহ করবেন না। অন্যদিকে আমরা রাধিকা কাপুরকে দেখি, আর সেই লোককে দেখি যে সামায়রাকে মারতে চেয়েছিল। তার নাম হচ্ছে আসলাম শেখ। তো আসলাম শেখকে রাধিকা শুরু থেকে সব কাহিনী আবারও বলে যে সে এত এত কাহিনী নাটক কেন করেছে, আর কি করে সে ফাঁসিয়েছে কিয়ানাকে, আর আসল খুন তো করেছে আসলাম শেখই। তো সেদিন রাতে কিয়ানাকে অন্ধকারের মধ্যে প্রথমে বেহুশ করা হয়, আর তারপর ইয়াশ কাপুরকে খুন করা হয়। এই সব কিছু এইভাবে সাজানো হয় যেন কিয়ানাই খুনটা করেছে এমন মনে হয়, আর সবাই তাকেই সন্দেহ করে। তো তারপর রাধিকা আসলাম শেখকে বলে, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে সামায়রার মুখ আজীবনের জন্য বন্ধ করে আসো। তো এরপরই সামায়রাকে মারতে আসলাম শেখ আসে হসপিটালে, কিন্তু সেখানে কোনোভাবে কিয়ানা তাকে বাঁচিয়ে নেয়, আর আসলাম শেখকেও কেউ গুলি করে মেরে দেয়। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা কিয়ানা এবং অভিজিৎকে দেখি। তাদের মধ্যে এতদিন যত রকমের যত মানবিমান ছিল, আজ তারা সেই সব কিছু ভুলে যায় আর একটা নতুন জীবন শুরু করার জন্য তৈরি হয়। অন্যদিকে ইন্সপেক্টর যোশী আর তার অ্যাসিস্ট্যান্টকে সিনিয়র অফিসাররা অনেক প্রেসার দেয়, কারণ তারা এখনও ইয়াশ কাপুরের কেসটা সমাধান করতে পারেনি। তার উপর আরও 2টা খুন হয়ে গেল, একটা রাজীবের আর একটা আসলাম শেখের। তো ইন্সপেক্টর যোশী বলে, স্যার, আমরা জানতে পেরেছি এই আসলামকে হায়ার করা হয়েছে, আর তাকে বলা হয়েছে সামায়রাকে খুন করতে, এবং প্রডিউসার রাজীবকেও। আর এই সব করিয়েছে ডাক্তার কিয়ানা ভার্মা, কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসলামের কাছে অনেক টাকা গিয়েছে। তার উপর আমরা কিয়ানার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও পেয়েছি, যেখানে সে বলেছে প্রডিউসার রাজীবকে মারতে। তো এই সব কিছু শুনে সিনিয়র অফিসার বলে কিয়ানাকে গ্রেফতার করতে। অন্যদিকে রাধিকা আসলামকে তার নতুন পরিচয় দিয়ে আফ্রিকার ভিসা পাসপোর্ট দিয়ে দেয়, আর আসলাম বলে, আমি এমনভাবে সব করেছি কখনো পুলিশ বুঝবেই না। তো এখানে তো বোঝাই যাচ্ছে যে আসলাম শেখকে রাধিকা আসলে মেরে ফেলেনি, এই সব কিছুই ছিল তাদের নাটক। তো এরপর আসলাম বলতে থাকে, আমরা খুব বড় বড় হ্যাকিং অ্যাপ ইউজ করেছি কিয়ানার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে আর নকল হোয়াটসঅ্যাপ চ্যাট বানাতে, তাই পুলিশ কোনোভাবেই বুঝতে পারবে না। এসব শুনে রাধিকা বলে, ভালো করেছো, এবার তুমি তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যাও। তো যখন ইন্সপেক্টর যোশী আসে কিয়ানাকে গ্রেফতার করতে, তখনই দেখা যায় কিয়ানা বাড়িতে নেই আর হসপিটালেও নেই। অভিজিৎ বলে, আপনারা আসল খুনি না ধরে আমার স্ত্রীর পেছনে পড়ে আছেন, লজ্জা থাকা উচিত আপনাদের। ইন্সপেক্টর যোশী বলে, খুন করবে আপনার স্ত্রী আর লজ্জা হবে আমাদের? আমরা ঠিকই আপনার স্ত্রী পর্যন্ত পৌঁছে যাব, চিন্তা করবেন না। অন্যদিকে দেখা যায় অফিসার সালবে সাহায্য করেছে কিয়ানাকে পালাতে। কিয়ানা বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য এত কিছু করেছেন, তা আপনার চাকরি রিস্কে রেখে। সালভে বলে, যদি চাকরি রিস্কে না রাখতাম তাহলে সত্যিটা রিস্কে থাকতো, আর আসল খুনিকে আপনি যতটাই ধরতে চান আমিও ততটাই চাই। তো এরপর কিয়ানা একজনের ঘরে থাকে, তখনই কিয়ানা
টিভিতে রাধিকা কাপুরের ইন্টারভিউ দেখে, যেখানে তার পেছনে ছিল রাজীবের মুভির অ্যাওয়ার্ড। তো এবার রাধিকা একটা চার্ট বানায়, যেখানে সে বলে প্রথমে ইয়াশ কাপুরের খুন হয়, যার দোষী আমাকে বলা হয়, আর রাধিকা কাপুর যে নকল সে আমার কাছে আসে অভিনয় করতে, আর আসল রাধিকা কাপুর আমাকে আগে থেকে চিনত না, কিন্তু আসল রাধিকা কাপুর রাজীবকে চিনত, আর রাজীবই নকল রাধিকা কাপুরকে আমার কাছে পাঠায় জোর করে। তার মানে আমাকে আগে থেকে রাধিকা কাপুর চিনত না, আর রাজীবও চিনত না। এর মানে হচ্ছে এইসবের মধ্যে রাধিকা কাপুর জড়িত, কিন্তু তার সাথে আর একজন আছে যে আমাকে খুব ভালো করে চিনত, যে জানতো আমার স্বভাব আছে আমার রোগীদের পার্সোনাল লাইফে ঢুকে পড়া, আর সে এই সম্পর্কে রাধিকা এবং রাজীবকে বলে এইসব চক্রান্ত করেছে আর নিজেদেরও স্বার্থ হাসিল করেছে। তবে এখন প্রশ্ন হচ্ছে সেই ব্যক্তিটাকে যে এই সবার পেছনে রয়েছে। অন্যদিকে রাধিকা কাউকে কল করে আর বলে সে একটা বুদ্ধি বের করেছে যাতে করে কিয়ানাকে আবারও জেলে পাঠানো যায়। তো তারপর কিয়ানা যেই চার্ট করেছে সে এই ব্যাপারে অভিজিৎকে জানায়, আর এই অভিজিৎ অনেক কিছু বের করে। সে বলে আসলে এইসব করেছে আলিশা, কারণ আলিশা আমাকে পছন্দ করত, আর রাধিকা কাপুর ইয়াশ কাপুরের থেকে ছাড়া পেতে চেয়েছে, আর সেই সামায়রা হচ্ছে আলিশার ছোটবেলার বন্ধু। আমি আলিশার লকারে তার ছবিও পেয়েছি। তো এবার কিয়ানা ভাবে তাহলে সেই ব্যক্তি হচ্ছে আলিশা। সে অভিজিৎকে পাওয়ার জন্যই এত কিছু করেছে, এত নিচে নেমেছে, আর এখন আলিশার বিরুদ্ধেই তাদের প্রমাণ জোগাড় করতে হবে। যার উত্তরে অভিজিৎ বলে তার কাছে একটা প্ল্যান আছে। অভিজিৎ কিয়ানাকে আর তার ড্রাইভারকে বলে আমি যাব আলিশার ঘরে, আর তার থেকে কৌশলে সবকিছু স্বীকার করিয়ে নিব, তোমরা সেখানে 10 মিনিট পর পৌঁছে যেও। আর এটাও বলে যে সে যা যা বলবে সেটা যেন তারা রেকর্ড করে নেয়, কারণ অভিজিৎ তার সাথে করে মাইক্রোফোন নিবে। তো সেই মতোই তারা পৌঁছে যায় আলিশার বাড়ির নিচে, আর ভেতরে যায় অভিজিৎ। এখন অভিজিৎকেই উল্টো আলিশা গান পয়েন্টে নেয় আর বলে সোজা গাড়িতে উঠতে, কারণ সে সবকিছুই বুঝতে পেরেছে। সে অভিজিতের সব প্ল্যানিং ধরে ফেলেছে। তো এরপর দেখা যায় আলিশা অভিজিৎকে গাড়িতে করে সেখান থেকে নিয়ে চলে যায়। অভিজিতের সব প্ল্যান ভেস্তে যায় এখানে, তারা কিছুই করতে পারে না। কিয়ানা অনেক চেষ্টা করে তাদেরকে আটকাতে, কিন্তু তাকে তার ড্রাইভার যেতে দেয় না, আর বলে আগে আপনি বেঁচে থাকুন, তারপর সব দেখা যাবে। এখনই সেখানে গেলে আলিশা আপনাকেই শুট করে দিতে পারে। তো এরপরই রাস্তায় পুলিশ এসে পড়ে, আর সেখান থেকে কিয়ানাকে বাঁচিয়ে নেয় সামায়রা। এরপর সে তাকে তার সাথে করে নিয়ে আসে। পরে দেখা যায় সামায়রা কিয়ানাকে লুকিয়ে লুকিয়ে একটা জায়গায় নিয়ে আসে, আর সেখানে তাকে কল করে আলিশা আর বলে সে যদি সারেন্ডার না করে তাহলে সে তার হাজবেন্ডকে খুন করবে, কারণ অভিজিৎকে সে একা নিজের করে চায়। এরপর সামায়রা কিয়ানাকে বলে দেখো এমনও হতে পারে যে পুলিশের কাছে গিয়ে এই সবটা বললে হয়তো তারা হেল্প করবে আসল খুনিকে ধরতে, কারণ এখন তো তাদের কাছে আলিশার রেকর্ডও আছে। এরপর তারা বের হয় পুলিশ স্টেশনে যেতে। তবে রাস্তায় কিয়ানা একটা বিষয় ভেবে দেখে যে অভিজিৎ তো গিয়েছিল আলিশার সাথে দেখা করতে, তবে সেখানে কিছু একটা গন্ডগোল আছে। আর কি সেই গন্ডগোল তা জানতে আমাদেরকে আলিশার ঘরে যেতে হবে। তারপর তারা অনেক কষ্ট করে আলিশার রুমে যায়, আর সেখানে গিয়ে দেখে আলিশারও খুন হয়েছে। এইটা দেখে তো তারা সবাই শকড হয়ে যায়। তো এইবার এই গল্পের আসল রহস্য উন্মোচন হয়। আসলে কিয়ানার বিরুদ্ধে এই সব চক্রান্তটা করেছে তার নিজেরই ভালোবাসার মানুষ, অর্থাৎ তার হাজবেন্ড অভিজিৎ। এই সব জানতে পেরে তো সামায়রা কিয়ানা দুজনেই শকড। আর কিয়ানা তো এসবে অনেক বেশি ভেঙে পড়ে। তো এরপর কিয়ানা একে একে সবটা বুঝতে পারে যে এইসব রাধিকা আর অভিজিৎ মিলে করেছে। কিয়ানা তখন বলে ভালো, আমি তাহলে আত্মসমর্পণ করেই নিচ্ছি। সে তো এটাই চায়, আমি তাহলে এটাই করছি। অন্যদিকে দেখা যায় নিউজ হচ্ছে যে কিয়ানা ধরা পড়েছে আর তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এই সব দেখে খুবই খুশি হয় অভিজিৎ আর রাধিকা। রাধিকা বলে অবশেষে আমাদের সব প্ল্যান কাজে এসেছে, আর এখন আমাদের একটা কাজ বাকি, সেটা হচ্ছে আলিশার লাশকে কবর দেওয়া, যেন পুলিশ সেটা না পায়। অভিজিৎ তখন বলে হ্যাঁ, আর তোমার সেই নকল রেকর্ড যেটা তুমি আলিশা হয়ে করেছো সেটাকেও
নষ্ট করতে হবে। তো এরপর অভিজিৎ কিয়ানার সাথে দেখা করে আর ভালো হাজবেন্ডের নাটক করে বলে, সেই রেকর্ডিংটা কোথায়? আমি তাহলে এর মাধ্যমে তোমাকে জেল থেকে বের করার চেষ্টা করতাম। কিয়ানা তখন বলে, সাবার কাছে আছে, সে তোমাকে দিয়ে দিবে, আর তোমাকে ধন্যবাদ সবকিছুর জন্য। তো তারপর দেখা যায় রাধিকা আর অভিজিৎ তারা দুজন মিলে আলিশার লাশকে কবর দিতে আসে। তবে তখনই তাদের কাছে কিছু ছবি আসে যেখানে তারা আলিশার লাশ হাতে নিয়ে আসছিল। এবার তো তারা চমকে যায় যে কিয়ানা তো জেলে, তাহলে এইসব কে করছে? দেখা যায় এইসব তো কিয়ানাই করছে। কিয়ানা আসলে জেল থেকে বাইরে আসে তাদের সাথে দেখা করতে, আর এখানে আমরা তার আগের কিছু দৃশ্য দেখি যেখানে কিয়ানা আত্মসমর্পণ করতে চেয়েছে, কিন্তু তাকে বুঝিয়ে সামায়রা আটকায়। তারপর অফিসার সালবে, সাবা, কিয়ানা আর সামায়রা মিলে এই সম্পূর্ণ রহস্যটাকে সমাধান করে। আর তারা বুঝতে পারে রাধিকা ছাড়তে চেয়েছিল ইয়াশ কাপুরকে, আর অভিজিৎ ছাড়তে চেয়েছে কিয়ানাকে। আর অভিজিৎ জানতো কিয়ানা তার রোগীর পার্সোনাল লাইফে ঢোকে, তাই সে নকল রাধিকা করে পাঠায় সামায়রাকে। আর এরপর তাদের প্ল্যান মতোই সবকিছু হয়। তো এবার তারা তাদের শেষ প্রমাণ আলিশাকে মেটানোর চেষ্টা করবে, তখনই তাদেরকে হাতে নাতে ধরতে হবে। তার জন্য তারা এই সবটা এসে ইন্সপেক্টর যোশীকে বলে, আর সেও রাজি হয় তাদেরকে হেল্প করতে। তো দৃশ্য আসে বর্তমানে, যেখানে কিয়ানা বলে, আমার মধ্যে কি ছিল না যা তুমি রাধিকার মধ্যে পেয়েছো? কেন তুমি রাধিকাকে চুজ করলে? তখন অভিজিৎ বলে, আসলে আমি এই আলিশাকে খুন করতাম না, কিন্তু সে আমার আর রাধিকার সব কথাবার্তা শুনে নিয়েছিল সেদিন, তাই তাকে মারতে হয়। আর আমি তোমাকে ঘৃণা করি, কারণ তুমি সব সময় আমার আগে অন্যের জন্য ভাবো। তুমি তোমার বাবা মারা যাওয়ার পর সব টাকা পয়সা তোমার বোনকে দিয়ে দিলে, অথচ আমি আমার হসপিটালের টাকার জন্য মানুষের কাছে কাছে ঘুরেছি, কিন্তু রাধিকা আমাকে সবকিছুর আগে রাখে সব সময়। সে আমার কিছু ছিনিয়ে পরকে দেয় না তোমার মতো, তাই আমি রাধিকাকে ভালোবাসি আর তোমাকে ঘৃণা করি। কিয়ানা বলে, যাই হোক, অন্তত তুমি রাধিকাকে তো সত্যিকারের ভালোবাসতে পেরেছো। আমার সাথে বাঁচতে চাইলে না, কিন্তু তুমি রাধিকার সাথে মরতেও রাজি হয়ে গেলে। বাহ। তো তখনই সেখানে পুলিশ আসে আর অভিজিৎ এবং রাধিকাকে ধরে নিয়ে যায়। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা হাসি খুশি এক কিয়ানাকে দেখি। সে তার হসপিটাল আর কাজ নিয়ে এখন অনেক খুশি, আর এখন সে তার জীবনটা বেশ ভালোভাবেই উপভোগ করছে। তো এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।